যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলা হবে বললেন প্রধান উপদেষ্টা। ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর। চলছে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। হাজির করা হয়েছে রাজসাক্ষী মামুনকে। আপিল বিভাগে চলছে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি। যুক্তিতর্ক উপস্থাপন করছে আসামি পক্ষ। এবং তিস্তা নদীর বুকে আজ উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমবে ১৩৫ কিলোমিটার। সবাইকে স্বাগত আছে এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। যে কোনো পরিস্থিতিতে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল রূপে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন এবং যত চ্যালেঞ্জিংই হোক না কেন আগামীতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এজন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। এ বিষয়ে মন্ত্রণালয় চিহ্নিত করা এবং তাদের করণীয় নির্ধারণ করা হলেও যৌথ ঘোষণা বাস্তবায়নে 3টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ নেওয়া হচ্ছে। ট্রাইব্যুনালে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে। এর আগে সোমবার 5ম দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। ওই দিন বেলা 11:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। এর মধ্যে 3 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী MH তামিম। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের 4র্থ দিনের শুনানি চলছে। সকালের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় 4র্থ দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন বিকেল ৫টা পর্যন্ত। এর আগে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। 18 আগস্ট শেষ দিন থাকলেও তা বাড়িয়ে 19 আগস্ট করা হয়। শেষ দিনে প্যানেল ঘোষণা করবে একাধিক দল। তবে সবার আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। এখনও চূড়ান্ত হয়নি ছাত্র দলের প্যানেল। শেষ দিনে দলটি নিজেদের প্রার্থী ঘোষণা করবে। এসব প্যানেলের বাইরেও বিপুল শিক্ষার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এবছর ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 658টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য 18টি হলে বিক্রি হয়েছে 1427টি মনোনয়নপত্র। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হতে যাচ্ছে তিস্তা নদীর বুকের বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু। সেতুটি উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 925 কোটি টাকা। 1490 মিটার দৈর্ঘ্য এবং 9.60 মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা 2টি এবং মোট স্প্যান সংখ্যা 31টি। এই সেতুটির ফলে ঢাকার সাথে কুড়িগ্রাম জেলার দূরত্ব কমবে 135 কিলোমিটার। শিল্প কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে ময়মনসিংহের নদ নদী ও খাল বিলের পানি। বাধ্যবাধকতা থাকলেও অনেক কারখানারই নেই ইটিপি। আবার যাদের আছে তারা রাতে ইটিপি বন্ধ রেখে সরাসরি ফেলছে বর্জ্য। ফলে অপরিশোধিত কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে মরছে মাছ, নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। মোহাম্মদ আবুল মনসুরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। 1.5 দশক আগেও যে নদ নদী ও খালে চলত পালতোলা নৌকা, ছিল স্বচ্ছ পানি, শিল্প কারখানার দূষণে এগুলো এখন শুধুই স্মৃতি। স্বচ্ছ পানি কালো রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। নেই মাছ, জলাধারের পানি ব্যবহারে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। পানি স্পর্শে দেখা দিচ্ছে চর্মরোগও। ঢাকার সাথে সহজ যোগাযোগ ও শ্রমিক সহজলভ্যতার কারণে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য শিল্প কারখানা। এসব কারখানার বর্জ্যে পরিশোধনের নিয়ম নীতি থাকলেও তা মানছে না অনেক প্রতিষ্ঠান। ফলে বিষাক্ত কালো ও দুর্গন্ধযুক্ত পানি সরাসরি পড়ছে নদ নদী ও খাল বিলে। সমস্ত এরিয়ার দূষিত পানিগুলো এই নদী দিয়ে আসতেছে, যার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং নদীর পানিটা অল টাইম কালো থাকে। এই নোংরা পরিবেশের কারণে ঘাস পর্যন্ত মারা যায়, গরু ছাগল অসুস্থ। এই নদীর পানিতে গোসল তো দূরের কথা, আমরা যদি হাত পাও ধুই তাহলে হাত পায়ে চুলকানি বা অ্যালার্জি শুরু হয়ে যায়। মেডিসিন মারা পানি এই নদী দিয়ে আসলে পরে এই যাওয়া আসা করা যায় না। আগে অনেকে আয়া বাতাস খাইতো, বিকালবেলা আয়া ছেলে মেয়েরা অনেকে আইতো, কিন্তু এই পানি দূষিতর কারণে গন্ধ এই কেউ দাঁড়ায় না যায়। জলাশয় দূষণকারী শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন বাস্তবায়নের দাবি জানান নাগরিক নেতারা। যে কোনোভাবে নদীর পানিকে দূষিত করা এটি আইনত দণ্ডনীয়। যারা এটি করছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে আইপি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে কারখানাগুলোর ইটিপি। প্রয়োজনে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমরা সেখানে মোবাইল কোড করতে পারি, আমরা কয়েকটা ইস্যুতে, এবং সেখানে আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম করতে পারি। সেখানে আমরা বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারি এবং একই সাথে সেখানে আমরা ক্ষতিপূরণও আদায় করতে পারি। আধুনিক নগরায়নের নামে পরিবেশ ধ্বংসকারী শিল্প কারখানার বিরুদ্ধে কঠোর হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সোয়েব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে বরিশাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। হাসপাতালটি পুনরায় চালুর দাবি সচেতন মহলের। বরিশাল থেকে কামরুজ্জামান ডলারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে 2006 সালে বরিশাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে দীর্ঘদিন ধরে হাসপাতালটি বন্ধ থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত বরিশালবাসী। ফলে হার্টের চিকিৎসা নিতে যেতে হচ্ছে ঢাকা কিংবা বিদেশে।
হাসপাতালটি চালু হওয়ার পর অল্প টাকায় চিকিৎসা পেত রোগীরা। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি বেগম খালেদা জিয়া উদ্বোধন করায় বন্ধ করে দেয় আওয়ামী সরকার। আমাদের বরিশাল শহরের ভিতরে একটাই হাসপাতাল, যেটা আর কোথাও নেই। এটা মূলত এখন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। আমরা চিন্তা করছিলাম যে হার্ট ফাউন্ডেশন আমাদের সুন্দর একটা জায়গায় অবস্থিত, আমরা সেবা পাবো, সমস্ত সেবার থেকে আজ আমরা বঞ্চিত। এই আস্তে আস্তে কর্মচারীও চলে গেছে, আমি শুধু একাই পড়িয়েছি। এখন তো মরা, সোজা কথা, সোজা বাংলা হলো মরা। দাবি হলো যেন এইটা অতি শীঘ্রই চালু হয় এবং এই গরিব রোগীরা বিভিন্ন গ্রাম থেকে গঞ্জের থেকে আসে, তারা যেন সুচিকিৎসা পায়। সচেতন মহল বলছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ ছিল দীর্ঘদিন। অবিলম্বে চালুর দাবি তাদের। স্থবিরতা দূর করার জন্য অবিলম্বে এতে প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসা সেবাদানকারী যারা ডাক্তার, সেবিকা, এদেরকে নিয়োগ আর উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ নেয় এগুলো নেওয়া প্রয়োজন রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চেয়েছিলেন যে বরিশাল হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে বরিশাল বিভাগের লোকজন জানে এখানে চিকিৎসা পায়। পুনরায় বরিশাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারটি চালু করতে পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি দক্ষিণ অঞ্চলের মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। দর্শক, মাওলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধনের আরও খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। রয়েছি এটি কিন্তু যে মাওলানা যে ভাসানী যে সেতু, এই সেতুতে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সেতুটি উদ্বোধন করবে। আমি যদি একটু দেখাতে বলি যে ইতিমধ্যে কিন্তু যে এই যে জনতার যে ঢল রয়েছে, এটি কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আসলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে কিন্তু তারা সবাই কিন্তু উৎসুক জনতা, তারা কিন্তু এই ব্রিজে উঠে পড়েছে। তো আমি যদি আপনাকে বলি যে এই ব্রিজটি কিন্তু প্রথম যে নামকরণ ছিল যে তিস্তা সেতু, এটি কিন্তু পরবর্তীতে নাম বদলিয়ে এটি কিন্তু যে মাওলানা ভাসানী যে সেতু, এটি কিন্তু নামকরণ করা হয়। তো আরেকটি জিনিস আপনাকে বলি, এটি যে 2021 সালে নির্মাণ কাজ শুরু হয়, যে সৌদি সরকারের যে অর্থায়নে এই যে সেতুটি নির্মাণ করা 475 কোটি টাকা ব্যয় কিন্তু এলজিডির যে বাস্তবায়নে এই সেতুটি নির্মাণ করা হয়। তবে এই সেতুটি কিন্তু কয়েক দফায় কিন্তু উদ্বোধন করার কথা থাকলেও কিন্তু পরপর এই কয়েক দফায় এই উদ্বোধনটি কিন্তু আসলে থমকে যায়। তো আসলে এই সকল জল্পনা কল্পনার অবশেষে কিন্তু আজ এই সেতুটি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু এই সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। তো আমি যদি বলি যে এই সেতুটি যদি উদ্বোধন হওয়ার পরে কিন্তু এই যে উত্তর অঞ্চলের সঙ্গে যে কুড়িগ্রাম এবং যে চিলমারি যে রয়েছে, এই জনগণের যে একটি যে যোগাযোগ ব্যবস্থা, এটি কিন্তু আসলে অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ঢাকার সঙ্গে কিন্তু যোগাযোগ, আমি যেটি শুনেছি যে প্রায় 100 কিলোমিটার দূরত্ব কিন্তু কমে যাবে বলে আমাকে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে যে তিস্তা সেতু যে মাওলানা ভাসানী সেতু সবশেষ খবর। গাইবান্ধা জেলা বিএনপি শাখার সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফুলছড়ি সাঘাটা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে গাইবান্ধা জেলা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী সহ আরও অনেকে। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলা হবে বললেন প্রধান উপদেষ্টা। 35 মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর। চলছে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, হাজির করা হয়েছে রাজসাক্ষী মামুনকে। আপিল বিভাগে চলছে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন করছে আসামি পক্ষ। এবং তিস্তা নদীর বুকে আজ উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমবে 135 কিলোমিটার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।